হ্যালো বন্ধুরা, এই ছবিটি দেখুন। এগুলো হলো সেই কাঠামো যা কাঁকড়ারা তাদের ডিম পাড়ার জন্য পুরো সমুদ্র সৈকত জুড়ে তৈরি করে, যেন তাদের বাচ্চারা ডিম থেকে বের হওয়ার সাথে সাথেই খাবার খুঁজতে জলের দিকে ছুটে যেতে পারে। এইবার এই কাঠামোগুলোর দিকে একটু নজর দিন, যা নাসার নিউ হরাইজন স্পেস প্রোব প্লুটোর বরফ আবৃত পৃষ্ঠে ধারণ করেছে। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে এগুলো কাঁকড়ার গর্তের সাথে হুবহু মিলে যায়। আর আপনি জানেন কি অদ্ভুত ব্যাপারটা? নাসার মতে প্লুটোর যে অঞ্চলে এই কাঠামোগুলো দেখা গিয়েছে, ঠিক সেই একই জায়গায় প্লুটোর প্রায় সমস্ত তরল জল বরফের নিচে লুকিয়ে আছে। তাহলে কি প্লুটোর এই তীব্র ঠান্ডাতেও কাঁকড়ার মতো শক্তিশালী খোলসযুক্ত কোনো প্রজাতি বেড়ে উঠছে? নাসা তাদের নিউ হরাইজন মিশনের আয়তায় প্লুটোর এমন অনেক হাই ডেফিনেশন ছবি তুলেছে, যা এমন কিছুর ইঙ্গিত দিচ্ছে। যেমন এই ছবিগুলো দেখুন। এটি প্লুটোর বায়ুমণ্ডলের একটি ছবি, যা নাসার মতে কোনো আগ্নেয়গিরির অগ্নি উৎপাত ছাড়াই বিষাক্ত গ্যাসে ভরে যাচ্ছে, যা পৃথিবীর সাথেও কিছুটা সাদৃশ্যপূর্ণ। এখানেও 2 শতাব্দী ধরে মানুষের কার্যকলাপ দ্রুত বায়ুমণ্ডলকে বিষাক্ত গ্যাসে ভরিয়ে দিয়েছে। তাই সব মিলিয়ে প্লুটো দূর থেকে যতটা শান্ত মনে হয়, সম্ভবত এটি ঠিক ততটাও শান্ত একেবারেই নয়। আসলে যখন আমি এই সমস্ত ছবি দেখলাম, তখন আমার একটি অদ্ভুত ছবি চোখে পড়ল, আর সেটি ছিল এটি হলো অ্যারোকট, একটি স্নোম্যানের আকারের গ্রহাণু যা প্লুটোর পিছনে লুকিয়েছিল। যদিও নাসার মতে এটি কোনো সাধারণ গ্রহাণু নয়, বরং এটি এক ধরনের টাইম ক্যাপসুল হতে পারে, কারণ এগুলো সাধারণত এমন আকারের হয় না। তবে প্লুটো তার ভেতরে আরো অনেক রহস্য লুকিয়ে রেখেছে। এটি খুঁজে বের করার জন্য একমাত্র উপায় হলো আমরা একের পর এক তার সমস্ত রহস্যগুলোর ছবি ডিকোড করি এবং সত্যের গভীরে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। প্লুটো সবসময় নাসার জন্য একটি কৌতূহলের বিষয় হয়ে ওঠে, কারণ 2006 সালের আগে আমাদের কাছে প্লুটোর যে সবথেকে স্পষ্ট ছবি ছিল তা এমন দেখাতো। অর্থাৎ আমরা আক্ষরিক অর্থেই বৃহস্পতি এবং শনির চাঁদ সম্পর্কে প্লুটোর চেয়ে বেশি জানতাম। তাই 2006 সালে নাসা বিশেষভাবে প্লুটোর অধ্যয়ন করার জন্য একটি স্পেস প্রোব চালু করেছিল, যার নাম ছিল নিউ হরাইজন। এই প্রোবের মিশন ছিল মূলত যত তাড়াতাড়ি সম্ভব প্লুটোর কাছাকাছি পৌঁছে প্লুটোর হাই ডেফিনেশন ছবি নাসাকে পাঠানো এবং সেগুলোর মাধ্যমে প্লুটোর পৃষ্ঠ এবং তার বায়ুমণ্ডলের সম্পূর্ণ গল্প পৃথিবীবাসীর কাছে তুলে ধরা। আর এরপর 9 বছরের দীর্ঘ যাত্রার পর সেই মুহূর্তটি অবশেষে এসে যায়। নিউ হরাইজন অবশেষে প্লুটোর প্রথম স্পষ্ট ছবি নাসাকে পাঠিয়েছে, আর সেই ছবি পাওয়ার সাথে সাথে এটি পরিষ্কার হয়ে গিয়েছে। নাসা পর্যবেক্ষণ করেছে যে প্লুটোর পৃষ্ঠে একটি বড় হৃদয়ের আকারে মসৃণ মালভূমি অঞ্চল রয়েছে, যাকে স্পুটনিক প্ল্যানাম বলা হয়, যা প্লুটোর বাকি পৃষ্ঠের তুলনাতে সবেমাত্র তৈরি হয়েছে। আক্ষরিক অর্থেই এটি এত সাম্প্রতি তৈরি হয়েছে যে আপনি বলতে পারবেন যখন আমরা বানর থেকে মানুষে বিকশিত হচ্ছিলাম, তখন প্লুটোতে একই সাথে এই হৃদয়ের তৈরি হচ্ছিল। আর এই কারণেই নাসার বিজ্ঞানীরা মনে করেন যে প্লুটো অনুর্বর গ্রহের তুলনাতে পৃথিবীর সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। কারণ নিউ হরাইজন প্লুটোর এই হৃদয়ের উপরে যখন একটু জুম করে ছবি তোলে, তখন তারা দেখল যে দূর থেকে মসৃণ এবং সমতল দেখতে এই অঞ্চলটি আসলে এমন বরফ আবৃত বহুভুজ কাঠামোতে ভরা। এই কাঠামোগুলো আসলে সেই সহজ প্রক্রিয়া দ্বারা গঠিত, যা আমরা আমাদের বাড়ির ফ্রিজেও দেখতে পারি। আপনাকে একটি ধারণা দেওয়ার জন্য বলি, যদি আপনি আপনার আইস ট্রেতে জল ভরে 1 বছরের জন্য ফ্রিজে রেখে দেন, তাহলে আপনি লক্ষ্য করবেন যে 1 বছর পর তাতে রাখা বরফ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে। এটি এই কারণেই ঘটে কারণ দীর্ঘ সময়ের জন্য ফ্রিজে রাখা বরফ জল না হয়ে সরাসরি বাষ্পীভূত হয়ে যায়, যাকে বৈজ্ঞানিকভাবে সাবলিমেশন প্রক্রিয়া বলা হয়ে থাকে। আর এই প্রক্রিয়াটি প্লুটোর সেই হৃদয়ের মতো অবকাঠামোতে বিশাল বহুভুজ এবং কাঁকড়ার গর্তের মতো অদ্ভুত কাঠামো তৈরি করেছে। এই সাবলিমেশন প্রক্রিয়ার আরও একটি উদাহরণ হলো ড্রাই আইস। যখনই আপনি ড্রাই আইসকে বাইরে বের করবেন, এটি তরলে রূপান্তরিত হয় না, এটি সরাসরি গ্যাস হয়ে বাষ্পীভূত হয়ে যায়, আর এটাকেই সাবলিমেশন বলা হয়ে থাকে। একটি গবেষণার অনুসারে যেমন আজ থেকে 66 মিলিয়ন বছর আগে একটি বড় উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করেছিল, ঠিক তেমনি আজ থেকে প্রায় 10 মিলিয়ন বছর আগে সম্ভবত একটি বড় বস্তু প্লুটোতেও আঘাত করেছিল। কিন্তু যেহেতু প্লুটো সূর্যের থেকে অনেক দূরে অবস্থিত এবং প্রধানত নাইট্রোজেন বরফ দিয়ে গঠিত, তাই পৃথিবীর মতো যেখানে আজ সেই সংঘর্ষের গর্তে জল ভরে আছে, প্লুটোর সংঘর্ষে গর্তে ধীরে ধীরে নাইট্রোজেন বরফ ভরতে শুরু করে। আর সেই নাইট্রোজেন বরফ যখন সাবলিমেশন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি বরফ থেকে বাষ্পে পরিণত হয়, তখন সেই বাষ্প তার নিচের পৃষ্ঠকে কাঁকড়ার গর্ত আর বহুভুজির মতো অদ্ভুত আকারে খোদাই করে উপরে উঠে যায়। তাই হয়তো প্লুটো আসলে আমাদের সৌরজগতের
অন্য সব গ্রহের মতোই অনুর্বর। কিন্তু কিছু জিনিস সেখানে এখনো অর্থবহ নয়, যেমন হাইড্রোজেন থেকে তৈরি বরফ সাদা হয়। তবু এই ছবির ভিত্তিতে নাসা দাবি করেছেন যে প্লুটোর চাঁদ শ্যারন মূলত লাল ছিল না, এটি সাদা। প্লুটো একটি লাল রঙের যৌগ দিয়ে আবৃত ছিল। নাসার মতে নিউ হরাইজন প্রোব প্লুটোর আরও কাছাকাছি যখন পৌঁছায় তখন প্লুটো একদম সমতল উজ্জ্বল। স্পুটনিক প্ল্যানামের পাশেই তার সবথেকে রুক্ষ এবং অন্ধকার স্থান থুলম্যাকুলা দেখা যায়। যখন তারা এই স্থানের রসায়নটিকে একটু বিস্তারিতভাবে অধ্যয়ন করে তখন তারা এই স্থানে নাইট্রোজেন বরফ ছাড়াও প্রচুর পরিমাণে মিথেন, ইথেন এবং হাইড্রোকার্বনের উৎস দেখতে পায়। সুতরাং নাসার মতে প্লুটো যখন তার অদ্ভুত কক্ষপথের কারণে কিছু সময়ের জন্য নেপচুনের কক্ষপথের ভেতরে এসে কক্ষপথ শুরু করে তখন সূর্যের তাপ এই হাইড্রোকার্বনগুলোকে থলেন্স নামক একটি লালচে যৌগে পরিণত করে। আর প্লুটোর দুর্বল মধ্যাকর্ষণের কারণে এই লাল থলেন্স প্রথমে তার নিজের বায়ুমণ্ডলে মিশে তাকে বিষাক্ত করে তোলে এবং তারপর পাশের ঘূর্ণায়মান শ্যাওনে জমা হয়। অর্থাৎ এই সবকিছুই এটি ইঙ্গিত দিচ্ছে যে প্লুটো যা কিছু ঘটছে তা সবকিছুই প্রাকৃতিক কারণে হচ্ছে। কিন্তু একটু অপেক্ষা করুন, আরও একটি অদ্ভুত কারণ রয়েছে। আপনি কি কখনো শুনেছেন যে পৃথিবীতে বা অন্য কোনো গ্রহে মধ্যাকর্ষণ অসম হয়? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সান্তা ক্রুজের একজন প্রধান গবেষক অধ্যাপক ফ্রান্সিস নিমো যখন নাসার নিউ হরাইজন থেকে প্রাপ্ত ছবিগুলোকে অধ্যয়ন করেন তখন তিনি প্লুটোর পৃষ্ঠে এমন একটি ফাটল বা ত্রুটি দেখতে পান যা নির্দিষ্ট করছিল যে প্লুটোর স্পুটনিক প্ল্যানাম অঞ্চলে মধ্যাকর্ষণ অসম। অধ্যাপক ফ্রান্সিস নিমোর মতে প্লুটোর বরফ আবৃত হৃদয় স্পুটনিক প্ল্যানাম এমন একটি বিশেষ স্থানে অবস্থিত যেখানে ভরের ভারসাম্য 19-20 পার্থক্য ইতিমধ্যে হেলে থাকা প্লুটোকে আরও বেশি হেলে দিতে পারে। কারণ এটি এমন একটি বিশেষ স্থান যেখান থেকে যদি আপনি বিপরীত দিকে একটি কাল্পনিক রেখা আঁকেন তাহলে সেই রেখাটি সরাসরি প্লুটোর চাঁদ শ্যাওনের সাথে মিলিত হবে। এই ধরনের কাল্পনিক রেখাকে জ্যোতির্বিজ্ঞানীরা টাইডাল অ্যাক্সিস বলেন, যেখানে সামান্য পরিবর্তনে পুরো গ্রহের ঘূর্ণন বদলে যায়। এবং এটি অধ্যাপক ফ্রান্সিস নিমো কম্পিউটার সিমুলেশনের মাধ্যমেও যাচাই করেছেন। আসলে একটি সাম্প্রতিক সিমুলেশন তো এই পর্যন্ত জানিয়েছে যে তার সমুদ্রের সবথেকে গভীর বিন্দু আমাদের ম্যারিয়ানা ট্রেঞ্চের থেকেও 10 গুণ বেশি গভীর হওয়া উচিত সেই পরিমাণ ভর পূরণ করার জন্য। এখন এটি কতটা নির্ভুল তা তখনই নিশ্চিতভাবে জানা যাবে যখন নাসা প্লুটোর পেছনে লুকিয়ে থাকা আরও একটি গ্রহাণুকে বিস্তারিতভাবে অধ্যয়ন করবে, যা তাদের মতে একটি টাইম ক্যাপসুল হয়ে কাজ করছে এবং আমাদের প্লুটো আর আমাদের সৌরজগতের সম্পূর্ণ গঠনের গল্প সেই বলতে পারবে। আসলে অ্যারোকট অধ্যয়ন করা সম্ভবত পুরো মহাকাশ শিল্পের একমাত্র এমন মিশন হবে যা স্পেস প্রোব চালু হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লঞ্চের আগে নাসা জানতোই না যে এটি আসলে কি। নিউ হরাইজন চালু হওয়ার পর প্লুটো ছাড়াও আর কোনো বস্তুকে অধ্যয়ন করা যেতে পারে তা জানার জন্য যখন নাসা হাবেল স্পেস টেলিস্কোপ দিয়ে অন্যান্য বস্তুকে পর্যবেক্ষণ করছিল তখন তারা প্লুটোর কাছে একটি লম্বা অদ্ভুত বস্তু দেখতে পায় এবং তারা সেটিও তখন সঙ্গে সঙ্গে অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু অ্যারোকটে পৌঁছানো এত সহজ ছিল না। নিউ হরাইজন যখন 2015 সালে প্লুটোকে অধ্যয়ন সম্পূর্ণ করে তখন আক্ষরিক অর্থেই তার 3 বছর পরেই তারা অর্কিডে পৌঁছাতে সক্ষম হয় এবং তারপর তার ছবি নেওয়া শুরু করে। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি এটি লক্ষ্য করবেন যে এটি কোনো সাধারণ গ্রহাণুর থেকে সম্পূর্ণ আলাদা। এটি এমন দেখায় যেন এটি ভিন গ্রহের কোনো মহাকাশযানের দুটি মডিউল। এর কিছু প্রধান বৈশিষ্ট্য হলো এটি দেখতে লাল রঙের, এর পৃষ্ঠ একদম মসৃণ এবং সমতল, এবং এর থেকেও বড় কথা হচ্ছে এটি আসলে কোনো গ্রহাণুর সাথে সংঘর্ষ করেনি, বরং এটি সংযুক্ত হয়েছিল। অর্থাৎ আপনি এর অর্থ বুঝতে পারছেন, আমাদের সৌরজগতের বাইরের প্রান্তে সংঘর্ষের মতো সহজ প্রক্রিয়াগুলো সেভাবে ঘটে না যেভাবে আমরা মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে থাকা অ্যাস্ট্রয়েড বেল্টে দেখি। এটি কেবল এটাই দেখায় যে আমরা আমাদের নিজেদের সৌরজগৎ সম্পর্কে কতটা কম জানি। আর এই কারণে নাসা অ্যারোকটকে সৌরজগতের একটি টাইম ক্যাপসুল বলে মনে করেন, যা আমাদের সৌরজগতের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই বলতে পারবে। নাসা কবে এবং কিভাবে ইতিহাসের এই পৃষ্ঠগুলোকে খুলবে তা সময় বলে দেবে। আপাতত আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সেই সাথে পরবর্তী এই ধরনের সায়েন্টিফিক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।